বলবীর চির উন্নত মমশির কবিতাটি কাজী নজরুল ইসলাম লিখেছিল যেন হাদি ভাইয়ের জন্য। মানে কাজী নজরুল ইসলামের কবিতার সাথে যে বাচনভঙ্গি, সেই বাচনভঙ্গির দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে কাজী নজরুল ইসলাম এই কবিতাটি লিখেছে শুধু হাদি ভাইয়ের জন্য। আজকে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান যে অবস্থা, সে নব নির্বাচিত যে সরকার, সেই সরকার কোন পথে হাঁটছে সেটা আমি জানি না। তবে সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। জনাব মাননীয় প্রধানমন্ত্রী স্যার, আপনি একবার একটু যদি মাথায় নিয়ে থাকেন একজন রাজনীতিবিদ হিসেবে, বাংলাদেশের মানুষ বিগত 17 বছর থেকে বা তারও অধিক যে বোকাটা ছিল তার থেকে কিন্তু অনেক সচেতন। আজকে বাংলাদেশে আমরা দেখতে পারছি যে আপনারা সরকার গঠনের পরে বিভিন্ন ব্যক্তি চেয়ার বা বিভিন্ন, এক কথায় আপনাদের নীতি অনুযায়ী আপনারা পরিবর্তন আনার চেষ্টা করছেন। অনেক গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো আপনারা আমলে নিচ্ছেন। আলহামদুলিল্লাহ, সেগুলো ভালো। আপনাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেগুলো হয়তো বা আপনারা ভালো মনে করেছেন, তাই সেটা আর কি করে যাচ্ছেন। তো আজকে হাদির যে ব্যাপারটা সেটা নিয়ে যে কথা বলতে চাচ্ছি, আজকে একটা অংশ বাংলাদেশের নির্বাচনের আগেও ছিল, নির্বাচনের পরেও আছে, হেভি একটা অংশ যা হাদির জন্য, মানে হাদি যে বাংলাদেশের একটা ব্যক্তি বিশেষ এমন একটা সাবজেক্ট হয়ে দাঁড়িয়ে আছে, এটা যদি আপনি বিচারের আওতায় না আনেন, এই বিচারটা যদি আমলে না নেন, তাহলে আগামীর যে দিনগুলো বা আগামীর রাষ্ট্র পরিচালনা, সেটা থেকে আপনি ছিটকে পড়বেন। কেন ছিটকে পড়বেন সেটা দেখেন, আমি আপনাকে স্যার বলে সম্বোধন করছি কারণ আপনি যেহেতু নির্বাচনে প্রক্রিয়া অনুযায়ী বাংলাদেশের সরকার হয়েছেন। বাংলাদেশের সংবিধান, সাবেক যে সংবিধান মোতাবেকগুলো আছে সেই অনুপাতে আপনি সরকার হয়েছেন বা সরকার গঠন করেছেন। তো স্যার, এইটা যদি আপনি আমলে না নেন, তো অবশ্যই আগামী যে পরিপূর্ণ সময় আপনারা যে শপথটা নিয়েছেন সংবিধান অনুযায়ী, 5 বছরের সম্ভব না 5 বছর পর্যন্ত আপনাদের দিন পার করা। যদি হাদিজ একটা মানুষ বা হাদিজ একটা সাবজেক্ট রাষ্ট্রের একটা হেভি ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, এটা যদি আপনারা বুঝতে না পারেন বা বোঝার চেষ্টা না করেন, তাহলে কিন্তু আগামী সরকার থেকে আপনারা ছিটকে পড়বেন। সেটা কেন, কিভাবে প্রশ্ন থেকে যায়, সে প্রশ্নের ব্যাখ্যাটা আমি ছোট মানুষ হিসেবে বিগত আমার বাস্তবতায় যে জুলাইটা আমি দেখে এসেছি বা যে জুলাইটা আমার দেখার সৌভাগ্য হয়েছে, তার আলোকে আজকে এর বিশ্লেষণটা একটু করে দেওয়ার চেষ্টা করব। দয়া করে ভিডিওটি কেউ নেগেটিভ সেন্সে নেবেন না, অবশ্যই পজিটিভলি নিয়ে চিন্তা করবেন, কারণ আমি দল মত নির্বিশেষে আমি চাই না যে বাংলাদেশে আবার কোনো একটা বড় ধরনের এমন প্রক্রিয়া সৃষ্টি হোক যে মানুষ, জনসাধারণ জীবন যেন কঠিন হয়ে না যায়। তো এই কারণে আমি আমার এই রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমার কাছে এটা বলার প্রয়োজন মনে হয়েছে আমার বাক স্বাধীনতা থেকে, তাই আমি বলার চেষ্টা করছি। তা আজকে হাদিস একটা সাবজেক্ট বা হাদিস একটা বিষয়, এটা যদি বোঝার সক্ষমতা আপনার না থাকে, তাহলে আপনি বাস্তবে ব্যর্থ। এখানে তার প্রমাণ আমি পয়েন্ট বাই পয়েন্ট দেওয়ার চেষ্টা করব। আমি দেখেছি বিগত 17 বছর বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পরিচালনা করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে। তো তারপর থেকে এই পর্যন্ত এই 17 বছরের ভেতরে যেটা হয়েছে, তার রেজাল্ট কিন্তু জুলাইতে পাওয়া গেছে। তো রেজাল্টটা হচ্ছে কি? রেজাল্টটা হচ্ছে এখানে আহ, আমাদের বাংলাদেশে কিন্তু সবাই রাজনীতির সাথে জড়িত না। কত পার্সেন্ট আছে, কি বিষয়, কে কত পার্সেন্ট, এগুলো নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো যার কারণে আমি সংক্ষেপে কথা বলার চেষ্টা করব। আজকে বাংলাদেশের একটা অংশ আছে যারা কোনো মিছিলে যায় না, কোনো প্রোগ্রামে যায় না, ভোট দেওয়ার সময় ভোট দেয় কোনো প্রার্থীকে ভালো লেগে উৎসাহিত ভাবে, এক কথায় সাধারণ মানুষ। এর হেভি একটা অংশ কিন্তু জুলাইতে রাজপথে নেমে পড়েছিল। আর সে আজকেই, হাদিসে বাংলাদেশের একটা পার্সন, সে আজকেই কিন্তু এমন একটা উৎসাহ কিন্তু সোশ্যাল মিডিয়াতে পাওয়া যাচ্ছে। এটা গেল সাধারণ মানুষের সাবজেক্ট। তো এরপরে আরেকটা শ্রেণী আছে, তারা ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী, তারা তারা সরকার পোষে। তাদের হিসেবটা আমি এখানে না হয় না আনলাম, কারণ তাদের দেশ নিয়ে ভাবার সময় নেই। তারা সিন্ডিকেট করবে, বড় ধরনের অবৈধ ব্যবসা করবে, সেটা তাদের সাবজেক্ট আলাদা, আমি তাদের ভিতরে যেতে চাচ্ছি না। তো
আরেকটা শ্রেণী আছে যারা স্টুডেন্ট। বাংলাদেশের যতগুলো রাজনীতি আছে আমি আমার বাস্তবতায় দেখেছি যে সেই সংগঠন ততটাই শক্তিশালী হয় বা ততটাই পরিপূর্ণ পায়, যে দিক থেকে বলেন, খারাপের দিক থেকে বলেন, ভালোর দিক থেকে বলেন, পরিপূর্ণ পায়, সেটা হচ্ছে ছাত্র সংগঠন। তো বাংলাদেশে জুলাইতে যে ছাত্র সংগঠনগুলো হয়েছে, যে ছাত্র সমাজটা মাঠে নেমে এসেছিল, গুলিবিদ্ধ হতে কি হয়েছে, তার পরিবার, তার আত্মীয় স্বজন, তার ভাই বোন, তারাও কিন্তু মাঠে নেমে এসেছে। তো এই পর্যায়ে এই যে বর্তমান আর অতীতের সাথে কিন্তু হেভি একটা মিল দেখা যাচ্ছে যে ছাত্ররা আজ মাঠে নামছে হাদি হত্যার বিচারের দাবিতে। তো আরেকটা শ্রেণীর মানুষ আছে যারা কি বলবো, যে জীবন, যৌবন, মন প্রাণ সঁপে দিয়ে দেশের জন্য পরিশ্রম করে যাচ্ছে। আমার প্রিয় শ্রদ্ধেয় ভাজন, আমার প্রিয় ভাইরা, তারা হচ্ছে রেমিডেন্স যোদ্ধা। তো এই রেমিডেন্স যোদ্ধা আজকে আমি বিগত জুলাইতে দেখেছি অনলাইনে, আমি অনলাইনে অল টাইম অ্যাক্টিভ থাকতাম। তো অনলাইনে দেখেছি যে এটা নিয়ে কিন্তু প্রবাসী ভাইরা কিন্তু একটা ভিন্ন ধরনের যুদ্ধ কিন্তু তারা দেখিয়েছেন। যদি বলেন কিভাবে, তো আমি সেটা অল্প একটু তুলে ধরার চেষ্টা করব। যে জুলাইতে তারা রেমিডেন্স বন্ধ করে দিয়েছিল। বাংলাদেশের যে অর্থনৈতিক খাত আছে, একটা রাষ্ট্র বলবো না, রাষ্ট্র রাষ্ট্র বলতে আসলে আমি বাংলাদেশকে ওইভাবে ভাবতে পারি না। তো একটা ঘরের মনে করেন যে 4টে খুঁটি আছে, তার ভিতরে 2টা খুঁটি হারিয়ে গেছে আর 2টা খুঁটি আছে। এই ঘর কিভাবে টিকে থাকবে? বাংলাদেশের অর্থনীতির যে চাকাটা আছে সেটা সচ্ছল করতে হলে রেমিডেন্স যোদ্ধাদের কিন্তু লাগবে। আর এই রেমিডেন্স যোদ্ধারা যদি ধর্মঘাট করে বা রেমিডেন্স শাটডাউন করে দেয়, তাহলে কিন্তু দেশে আবার ওই মহামারী শুরু হবে। দেশ চালানোর পক্ষে আপনাদের সম্ভব হবে না, হবে না, হবে না, হবে না। কারণ দেখেছি, জুলাইতে দেখেছি তো, মানে পলক সাহেব যেভাবে কাকতি, মানে পায়ে ধরতে বাকি, একটা মন্ত্রী রেমিডেন্সের জন্য পায়ে ধরছে। তাহলে একটা রেমিডেন্স বা একটা অর্থনীতির কিন্তু বাংলাদেশে অনেক একটা গুরুত্বপূর্ণ অবদান থেকে যায় একটা দেশ পরিচালনা করতে হলে। তো সেই ক্ষেত্রে আজকে প্রবাসীরা যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বা নিচ্ছে, বাংলাদেশে যদি 6 মাস 7 মাস রেমিডেন্স না আসে, আগামী 1 বছরের ভিতরে আপনাদেরকে স্বেচ্ছায় হলেও পদত্যাগ করতে হবে, যদি আপনারা হাদি হত্যার বিচারটা না করেন। কারণ আপনারা তখন ব্যর্থ হয়ে যাবেন রাষ্ট্র পরিচালনা করতে। যদি হাদি হত্যার বিচারটা আমলে না নেন, তাহলে আসলেই সম্ভব হবে না। কারণ আপনারা যতই বলেন সকল ক্ষমতার উৎস আপনাদের নীতিগতভাবেই যায় বা আপনাদের সংবিধান অনুভাবেই যায়, যে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। তো এই জনগণ যদি রাজপথে নেমে যায়, তাহলে কিন্তু সেটা আসলে সেই জুলাইয়ের একটা প্রতীকছবি হয়ে দাঁড়াবে। তাতে করে হয়তো কি হবে, যে দেখেছি, মানে আমি সাধারণ জনগণ বা সাধারণ নাগরিক হিসেবে কথাটা বলতেছি, যে শেখ হাসিনা চলে গেছে, আপনার আব্বা আপনার আম্মা রাষ্ট্র পরিচালনা করেছে একাধারে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত কেউ কিন্তু টিকে থাকতে পারেনি। তো জনগণ যদি আসলে মাঠে নেমে যায়, সেটা কিন্তু খুবই একটা ভয়ানক সিচুয়েশন তৈরি হবে। তাতে করে আমাদের জনসাধারণ, আমাদের জীবনযাত্রা কিন্তু থমকে যাবে। আমরা বিপদে থাকবো সব সময়ের জন্য, মানে ঘর ছাড়া বাইরে আমরা একদমই নিরাপদ না। তো এই জন্য বিষয়টা অবশ্যই পর্যালোচনা করবেন। কারণ আজকে শাহবাগের দিকে তাকালে বুঝতে পারবেন যে একটা অংশ যেখানে ছাত্ররা বুক পেতে দিতে প্রস্তুত, কিন্তু মাঠ ছাড়তে প্রস্তুত না। তো এইভাবে যদি আন্দোলন চলতে চলতে সেই জুলাইয়ের মতো 1 মাস চলতে থাকে, রমজান পার হওয়ার পরে যদি এর তীব্রতা বেড়ে যায়, তাহলে বুঝতে পারবেন যে আসলে রাষ্ট্র পরিচালনা করা আপনাদের পক্ষে সম্ভব হবে কি হবে না। তা আপনারা যদি ভেবে থাকেন যে বাংলাদেশে যে কুশক্তিগুলো আছে, কুশক্তি বলতে ভারতের যে মতবাদ, দেখেন ভারত পাকিস্তান আমাদের কেউই ভালো চায় না। ইতিহাস সেই ছোট্ট একটা খণ্ড পড়েছিলাম, তো সেই খণ্ড থেকে যতদূর জানি, ইন্ডিয়া কখনো আমাদেরকে ভালো চায়নি এভাবে, পাকিস্তানও আমাদেরকে ওইভাবে ভালো চায়নি। কিন্তু পাকিস্তানি মতবাদটা এখানে কেন আসে জানেন? পাকিস্তানি মতবাদটা এখানে আসে কোনো দেশের কূটনৈতিক উন্নতির কারণে না। এখানে একটা নারীর সম্পর্ক রয়ে যায়, একটা নারীর টান রয়ে যায়। যারা মূলত আল্লাহ প্রেমী বা ইসলাম ভীতি মানুষ আছে, তারা একজন মুসলমান হয়ে আর একজন মুসলমান ভাইকে, আপনার ভারতের মুসলমান ভাইরা কিন্তু বাংলাদেশের মুসলমান ভাইদেরকে অনেক ভালোবাসে জানেন। ইন্ডিয়া পাকিস্তান আমাদেরকে আসলে, আমি রাষ্ট্রবিজ্ঞানে পড়েছি একটা সময় যখন আপনার বাংলাদেশ থেকে মুসলিমাবাদ যে পণ্যগুলোর ট্রাক গেছে, তারা চেষ্টা করেছে অর্থগুলো তাদের কাছে রেখে দেওয়ার।
সেক্ষেত্রে কলকাতাতে যখন গেছে বা ইন্ডিয়ার রাজধানীতে যখন গেছে তখন সেটাই তারা করেছে। তো সব মিলিয়ে আমি বলবো যে এরা বাংলাদেশের কেউই ভালো চায় না, কিন্তু যারা মুসলমান তারা মুসলমানদেরকে ভালো চায়, আর সেটা হোক ভারত, হোক পাকিস্তান, হোক বাংলাদেশ। তো আজকে এইসব কুশক্তি থেকে যদি আপনারা মনে করেন যে আসলে অনেক কিছু করা সম্ভব, তাহলে এটা হচ্ছে আপনাদের সে ভুল ধারণা। কারণ ওই যে বললাম না যে গত 17 বছরে বাংলাদেশের যে প্রতিচ্ছবি জুলাইতে দেখা গেছে, সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে একটা যুদ্ধ কি, একটা রণক্ষেত্র কি, একটা মানে কি বলবো, একটা যুদ্ধর যে নাটকীয় প্রতিচ্ছবি সেটা না, কিন্তু রিয়েলিস্টিক যে প্রতিচ্ছবি সেটা কিন্তু দেখা গেছে। তো সব মিলিয়ে আমি এতটুকু অনুরোধ করব, কুশক্তি চিন্তা বাদ দেন। দরকার নেই সেটা পাকিস্তান, দরকার নেই সেটা ভারত, শুধু হতে হবে হাদির মতো দেশপ্রেমী, ঢাকা। কারণ এটা আমার জন্মভূমি। আমরা নতুন প্রজন্ম যারা আছি 71-এর পর থেকে, নতুন প্রজন্ম যারা আছি আমরা সবাই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, বাংলা আমার মা। তো হাদির মতো যেমন দেশপ্রেমিক চিন্তা চেতনা মানুষের ভিতরে থাকবে, এমন দেশপ্রেমিক মানুষ কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় আছে, পৃথিবীর বাইরেও আছে। তো আমরা দেখেছি যে দেশের জন্য মানুষ কিভাবে নিজেকে সঁপে দিতে পারে, সেটা একটা জ্বলন্ত উদাহরণ থেকে গেল কিন্তু আমাদের হাদি ভাই। তো আজকে অবশ্যই আমি আমার মিডিয়ার পক্ষ থেকে ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করব, হয়তো বা টিকটকেও যেতে পারে। তো আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখবেন অবশ্যই আপনার মতামতটা কমেন্ট বক্সে জানাবেন। আর যেটা আবারও বলছি, হাদি হত্যার বিচারটা কিন্তু বাংলাদেশে হতে হবে, তা না হলে কিন্তু আবার নতুন একটা জুলাইয়ের সম্ভাবনা কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে। তো এটা মাননীয় সরকার প্রধানের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, স্যার আপনি অবশ্যই বিষয়টা আমলে নেবেন এবং আপনি আপনার রাষ্ট্র পরিচালনায় স্বয়ংসম্পূর্ণ হবেন, আপনার সততা প্রকাশ পাবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।